শুভেচ্ছা সবাইকে। আবারও হাজির হলাম আমাদের নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে। এই ক্লাসটি ইউসে বাংলাদেশ ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে তৈরি পোশাক শিল্পের জন্য ফেব্রিক ফল্ট শনাক্তকরণ, অর্থাৎ গার্মেন্টসে কিভাবে ফেব্রিক ফল্ট শনাক্ত করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত ধারণা দেব। আপনাদের সাথে আছি আমি লুৎফুন নাহার বেগম, গার্মেন্টস ফিনিশিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ট্রেড, ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মৃত্যু দেখেছি জীবনের সাথে, নিত্য করে সে বাস। জীবনের কথা বলবো কি আর, সে তো মৃত্যুর দাস। আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু বন্ধুরা তাই বলে কি আমরা বাঁচার চেষ্টা করব না? এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য আপনি নিজে সচেতন হন, আপনার পরিবারকে সচেতন করে তুলুন। আসুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকের সেশন শেষে যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন সেগুলো হচ্ছে 4 পয়েন্ট সিস্টেমে ফেব্রিক ইন্সপেকশন করতে পারবেন, বিভিন্ন প্রকার ফেব্রিকের নাম বলতে পারবেন, এট লাস্ট যেটি রয়েছে সেটি হলো ফেব্রিক ডিফেক্ট সমূহ শনাক্ত করতে পারবেন। ফেব্রিক মূলত দুই প্রকার, নিট ফেব্রিক এবং ওভেন ফেব্রিক। এছাড়াও নন ওভেন ফেব্রিক নামে আরেকটি ফেব্রিক রয়েছে। রঙের ভিত্তিতে ফেব্রিক আবার 4 প্রকার, সলিড ফেব্রিক, প্রিন্ট ফেব্রিক, স্ট্রাইপ ফেব্রিক, চেক ফেব্রিক। ডিফেক্ট ডিফেক্ট মূলত 3 প্রকার, মাইনর ডিফেক্ট, মেজর ডিফেক্ট, ক্রিটিক্যাল ডিফেক্ট। মাইনর ডিফেক্ট, যে ডিফেক্টের কারণে কাস্টমার কমপ্লেন করবে না কিন্তু গার্মেন্টসের সুনাম নষ্ট হয়, এই ধরনের ডিফেক্টকে মাইনর ডিফেক্ট বলে। এই ধরনের ডিফেক্টগুলো অল্টার করা সম্ভব। মেজর ডিফেক্ট, যে ডিফেক্টের কারণে কাস্টমার কমপ্লেন করবে অথবা প্রোডাক্টটি ফেরত দিয়ে যাবে, এই ধরনের ডিফেক্টকে মেজর ডিফেক্ট বলে। ক্রিটিক্যাল ডিফেক্ট, যে সমস্যার কারণে পোশাক তার বিক্রির যোগ্যতা হারায় তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে। মাঝে মাঝে দেখা যায় বায়ার কিউসি এই ধরনের একটি ডিফেক্ট পেলে পুরো লটকে রিজেক্ট করে দেয়। ফেব্রিক ইন্সপেকশন, ফেব্রিক ইন্সপেকশন সিস্টেম সাধারণত 4 ধরনের হয়ে থাকে। 1 পয়েন্ট ইন্সপেকশন, 2.5 পয়েন্ট ইন্সপেকশন, 4 পয়েন্ট ইন্সপেকশন, 10 পয়েন্ট ইন্সপেকশন। আজকে আমরা 4 পয়েন্ট ইন্সপেকশন আপনাদেরকে অবগত করাবো, কারণ গার্মেন্টসে এখন বর্তমানে 4 পয়েন্ট সিস্টেমটি প্রচলিত রয়েছে। সাধারণত ফেব্রিক ইন্সপেকশন 4 পয়েন্ট সিস্টেমে করা হয়ে থাকে। যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে মালগুলো রিসিভ করা হয় এবং প্যাকিং লিস্ট দেখে প্রাইমারি ইনভেন্টরি রিপোর্ট করে কনসার্ন যে মার্চেন্ডাইজার থাকেন তাকে জানানোর পরে ফ্যাক্টরির টোটাল ফেব্রিকের 10% ইন্সপেকশন করা হয়, আর এই ইন্সপেকশনটা করা হয় 4 পয়েন্ট সিস্টেমে। আমরা এখন ফেব্রিক ইন্সপেকশনের যে 4 পয়েন্ট সিস্টেম রয়েছে তার ডিফেক্টের সাথে যে পেনাল্টি পয়েন্ট রয়েছে সেটি একটু দেখে নেই। যখন আপনি কোনো ডিফেক্টের লেন্থ 3 ইঞ্চির নিচে পাবেন তখন আপনি সেখানে পেনাল্টি পয়েন্ট ধরবেন 1 পয়েন্ট, আর যখন 3 থেকে 6 ইঞ্চি ডিফেক্ট পয়েন্ট পাবেন অর্থাৎ ডিফেক্টের লেন্থ পাবেন তখন সেজন্য আপনি পয়েন্ট ধরবেন 2। যদি ডিফেক্টের লেন্থ 6 থেকে 9 হয়
তখন আপনাকে ধরতে হবে পেনাল্টি পয়েন্ট 3। আর যদি ডিফেক্টের লেন্থ 9 ইঞ্চির বেশি হয় তখন ডিফেক্ট পয়েন্ট হবে 4। আর হোল আর ওপেনিং এর ক্ষেত্রে যদি 1 ইঞ্চির নিচে হয় তখন আমরা পয়েন্ট ধরবো 2। আর হোল আর ওপেনিং যদি 1 ইঞ্চির বেশি হয়, বড় হয়, তখন পয়েন্ট ধরা হচ্ছে 4। তার মানে বন্ধুরা আমরা বুঝতে পারছি যে এখানে 4 পয়েন্টের বেশি কোনো পয়েন্ট ইউজ করা হচ্ছে না। এখানে মোট ডিফেক্ট পয়েন্টের প্রতি 100 গজ কাপড়ের মধ্যে হিসাব করা হয়, অর্থাৎ পেনাল্টি পয়েন্টের যোগফল যদি 40-এর বেশি হয় তখন মালটি কি হবে, রিজেক্ট হয়ে যাবে। মাঝে মাঝে দেখা যায় যে 40-এর বেশি হলে তখন দ্বিতীয় পর্যায়ে কনসিডারের জন্য রাখা হয়ে থাকে। আমরা এখন একটি ফেব্রিক ইন্সপেকশন করতে যাচ্ছি। সেই ফেব্রিকের লেন্থ অর্থাৎ লং হচ্ছে 130 গজ কাপড় আমাদেরকে দেওয়া হয়েছে, আর উইথ হচ্ছে 45 ইঞ্চি। এখন আমরা ইন্সপেকশন শেষে দেখতে পেলাম যে আমাদের 3 ইঞ্চির নিচে ডিফেক্ট পেলাম আমরা 6টি, আর 3 থেকে 6 ইঞ্চির মধ্যে ডিফেক্ট পেলাম 5টি, আর 6 থেকে 9 ইঞ্চির মধ্যে ডিফেক্ট পেয়েছি 2টি, আর 9 ইঞ্চির বেশি ডিফেক্ট পেলাম 1টি, আর হোল পেয়েছে সেটাও 1 ইঞ্চির বেশি 1টি। এখন আমরা পয়েন্টে গিয়ে হিসাব করব 6 × 1, যেহেতু 3 ইঞ্চির নিচে হলে 1 পয়েন্ট, তাহলে আমাদেরকে 1 দিয়ে গুণ করতে হবে। 6 × 1 লিখে এর পাশে আমরা ক্যালকুলেট করে হিসাবটা লিখে ফেলেছি। এভাবে করে আমরা টোটাল ডিফেক্ট পয়েন্ট পেলাম 30। এখন আমাদের এই সূত্রের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, হিসেব করতে হবে। এখন উপরে দেখেন লেখা আছে টোটাল পয়েন্ট স্কোর ইন রোল, অর্থাৎ আমরা কতগুলো ডিফেক্ট পয়েন্ট পেয়েছি। আমরা ডিফেক্ট পয়েন্ট পেয়েছি 30 × 36 ইঞ্চ, এটা সূত্রের, ইন্টু নিচে আপনারা দেখুন যে 130, আমরা 130 গজ কাপড় হিসেব করছিলাম, 130 লেখা আছে, ইন্টু 45, অর্থাৎ আমাদের কাপড়ের প্রস্থ ছিল 45, আর পাশে 100 হলো 100 গজ কাপড়ের মধ্যে যেহেতু হিসাবটা করা হচ্ছে সেই জন্য ওখানে 100 লেখা হয়েছে। আমরা এই হিসাবটা কি করলাম, ক্যালকুলেট করে আমাদের যে পয়েন্টটা হয়েছে সেটা হলো 18.4। এখন আমরা দেখে নিই আমাদের এই ডিফেক্টটা কোন ক্যাটাগরিতে পড়েছে, অর্থাৎ ক্লাসিফিকেশন কোনটার মধ্যে পড়লো। তাহলে যখন 20-এর নিচে পয়েন্ট হয় তখন এটিকে এ গ্রেডে ধরা হয়, আর 21 থেকে 30 হলে এটিকে বি গ্রেডে ধরা হচ্ছে, আর 31 থেকে 40 হলে সেটিকে ধরা হচ্ছে সি গ্রেড, এবং 40-এর বেশি হলে সেটিকে রিজেক্ট করা হচ্ছে। আমাদেরতে যেহেতু 18.4, সেই জন্য আমরা এ গ্রেডে আছি, তার মানে আমাদের ফেব্রিকটা অ্যাকসেপ্টেবল হয়েছে। বিভিন্ন ধরনের নিট ফেব্রিক, যেহেতু আজকে আমরা ফেব্রিক ফল্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করাচ্ছি, সেই জন্য আমাদেরকে অবশ্যই ফেব্রিকগুলো আগে চিনতে হবে। আমরা নিট ফেব্রিকগুলো একটু চিনে নেই। সিঙ্গেল জার্সি, এই ধরনের ফেব্রিক টপ সাইডে চিকন চিকন দাগ থাকে এবং ইনসাইডে নেটের মতো জালি থাকে। এই ধরনের ফেব্রিককে সিঙ্গেল জার্সি বলে। অল ওভার প্রিন্ট, যে সিঙ্গেল জার্সি ফেব্রিকের টপ সাইডে প্রিন্ট থাকে তাকে অল ওভার প্রিন্ট বলে। ইয়ার্ন ডাইড, যে ফেব্রিকের টপ ও বটম উভয় সাইডে একই ধরনের কালারের স্ট্রাইপ দেখা যায় তাকে ইয়ার্ন ডাইড বলে। গ্রে মেলান্স সিঙ্গেল জার্সি, কোনো সিঙ্গেল জার্সি যদি সাদা ও গ্রে কালারের মিক্সড হয় তখন তাকে গ্রে মেলান্স সিঙ্গেল জার্সি বলে। টেরি জার্সি, এটির টপ সাইড দেখতে সিঙ্গেল জার্সির মতো কিন্তু ইনসাইড টাওয়েল বা ব্যান্ডেজের মতো। ফিলিস ওয়ান সাইড ব্রাশ, এই ধরনের ফেব্রিকের টপ সাইডে প্লেন সিঙ্গেল জার্সির মতো কিন্তু ইনসাইডে ব্রাশ করা বা তুলতুলে নরম হয়। রিব, এই ধরনের ফেব্রিক সাধারণত টি শার্ট ও পোলো টি শার্টে দেখা যায়, এটি দিয়ে কলার তৈরি করা হয়। পিকো বা লাকোস্ট, এই ফেব্রিকের টপ সাইডে ডায়মন্ডের মতো ভিড় থাকে
এবং ইনসাইডে প্লেন থাকে। বিট যদি ছোট হয় তখন তাকে সিঙ্গেল লাকোস্ট বলা হচ্ছে, আর বিট যদি বড় হয় তখন তাকে ডাবল লাকোস্ট বলা হয়। লিক্রা সিঙ্গেল জার্সি, যে সিঙ্গেল জার্সির পাশে টানলে বাড়ে তাকে লিক্রা সিঙ্গেল জার্সি বলে। আর এই কাপড় টানলে ভিতরে চকচকে রাবারের মতো ইলাস্টিক পাওয়া যায়। লিক্রা রিব, এই ধরনের ফেব্রিক উভয় পাশে টানলে বাড়ে, এর ইলাস্টিসিটি অনেক বেশি। পোলার ফিলিশ, এই ধরনের ফেব্রিকের উভয় পাশে ব্রাশ করা থাকে বলে তুলতুলে হয়। মেশ ফেব্রিক, মশারির মতো বুনন বা ফাঁকা ফাঁকা মশারির মতো ছিদ্রযুক্ত থাকে বলে এই ধরনের ফেব্রিককে আমরা মেশ ফেব্রিক বলছি। ইন্টারলক, এই ফেব্রিকের টপ সাইড এবং ইনসাইড সিঙ্গেল জার্সির মতো খাড়া খাড়া বা লম্বা লম্বা দাগ দেখা যায়, কিন্তু টানলে খুব অল্প বাড়ে। এই ফেব্রিকের উভয় পাশে একই রকম দেখতে। স্লাব ফেব্রিক, যে ফেব্রিকের উইথ বরাবর ছোট ছোট দাগ বা গিট থাকে তাকে স্লাব বলে। বার্ন আউট ফেব্রিক, এই ধরনের ফেব্রিক পলিস্টার এবং কটন ইয়ার্ন দিয়ে তৈরি করার পর এওপি ফ্যাক্টরিতে রোটারি প্রিন্ট করে মেশিনের মাধ্যমে কটন অংশ কিউরিং করে এক ধরনের ডিজাইন তৈরি করা হয়। বার্ন আউট ফেব্রিক দিয়ে সাধারণত লেডিস আইটেম তৈরি করা হয়। নিট ডেনিম, সিঙ্গেল জার্সি ফেব্রিকে নিট ক্যাম ও টাক ক্যাম ব্যবহার করে টুইলের একটি ডিজাইন করে ডেনিম ইফেক্ট আনা হয়। এই ধরনের ফেব্রিককে নিট ডেনিম বলা হয়। সিবিসি ফেব্রিক, ডাইং করার পর সাদাটে থাকা কাপড়গুলিকে সিবিসি অর্থাৎ চিপ ভ্যালু অফ কটন ফেব্রিক বলে। টুইল ফেব্রিক চেনার উপায় হচ্ছে এগুলো মাঝে মাঝে বাঁকা বাঁকা ডায়াগোনাল দাগ থাকে। আমরা এতক্ষণ নিট ফেব্রিক্সগুলোর নাম জানতে পারলাম, এখন ওভেন ফেব্রিক্সের নামগুলো একটু জেনে নেব। ওভেন ফেব্রিক সাধারণত একের অধিক সুতা দ্বারা বুনন করা হয়। বিভিন্ন প্রকার ওভেন ফেব্রিক্স রয়েছে, যেমন বক্রম ফেব্রিক, এটি একটি শক্ত জাতীয় ফেব্রিক। এই ফেব্রিককে ইন্টারফেসিং হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন পোশাকের কলার, কাফ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। ক্যাম্বিট ফেব্রিক, এটি ওজনে হালকা, এটি দিয়ে সাধারণত মহিলাদের ও বাচ্চাদের পোশাক তৈরি করা হয়। ক্যাসমেন্ট ফেব্রিক, এটি হলো মাঝারি ওজনের সুতির ফেব্রিক, এটি পুরো মোটা সুতা দিয়ে তৈরি করা হয়। এটি দিয়ে পর্দা, গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি তৈরি করা হয়। চিজ ক্লথ, এটি একটি জনপ্রিয় লাইট ওয়েটের নিখুঁত ফেব্রিক, এটি সাধারণত মাংস, চিজ মোড়ানোর কাজে ব্যবহার করা হয়। আর এই জাতীয় ফেব্রিককে এই জন্যই চিজ ফেব্রিক বা চিজ ক্লথ বলা হয়। শিফন ফেব্রিক, এটি একটি হালকা ওজনের কাপড়, মূলত এগুলো রেশম কাপড়ের তৈরি, তবে আজ এগুলো রেয়ন বা পলিস্টার থেকে তৈরি করা হচ্ছে। এটি সাধারণত শাড়ি, নাইটি, থ্রি পিস ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। সিনথস ফেব্রিক, মাঝারি ওজনের ফেব্রিক, এগুলো তুলো বা পলিস্টার বা রেয়ন মিশ্রণ করে তৈরি করা হয়। এগুলো দিয়ে ড্রেস, পাজামা, অ্যাপ্রন ইত্যাদি তৈরি করা যায়। কর্ডুরয় ফেব্রিক, এটি ফেব্রিকের মধ্যে খাঁজ কাটা থাকে, এটি দিয়ে সাধারণত প্যান্ট, কোটি ইত্যাদি তৈরি করা যায়। ক্রেপ ফেব্রিক, এটি একটি সিল্কের ফেব্রিক, এটি দিয়ে শাড়ি, জামা ইত্যাদি ব্যবহার করা যায়। ডেনিম ফেব্রিক, পূর্বে এটি টোয়েল ফেব্রিক হিসেবে ব্যবহার করা হতো, এটি বর্তমানে প্যান্ট তৈরিতে ব্যবহার করা হচ্ছে। ড্রিল ফেব্রিক, এটি প্রথমে সাদা রঙের পাওয়া যেত, বর্তমানে অনেক কালারের পাওয়া যাচ্ছে, এটি দিয়ে প্যান্ট তৈরি করা হয়। ফ্লানেল ফেব্রিক, এটি দিয়ে শিশুদের শীতের তৈরি কাপড় তৈরি করে ব্যবহার করা হচ্ছে।
গ্যাবার্ডাইন ফেব্রিক, এই ফেব্রিক দিয়ে প্যান্ট, রেইনকোট, স্পোয়ার ইত্যাদি ব্যবহার করা হয়। জর্জেট ফেব্রিক, এটি একটি হালকা ওজনের ফেব্রিক, মূলত এটি সিল্ক থেকে তৈরি করা হতো, কিন্তু আজ এটি রেয়ন বা পলিস্টার থেকে তৈরি করা হচ্ছে। কাশ্মীর সিল্ক, এটি দ্বারা শার্ট, শাড়ির জন্য ব্যবহার করা হতো। এগুলো দিয়ে বর্তমানে কাশ্মীরি শালও তৈরি করা হচ্ছে। খাদি ফেব্রিক, হাতে তৈরি এক ধরনের ফেব্রিক, এটি দিয়ে শার্ট, জামা, বিছানা চাদর ইত্যাদি তৈরি করা হয়। লন ফেব্রিক, এটি তুলা বা লিনেন দিয়ে তৈরি করা হয়। এটি মূলত পোশাকের আস্তরণ হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে ড্রেসও তৈরি করা যাচ্ছে। মুলমুল ফেব্রিক, এটি এক জাতীয় ভারতীয় শব্দ যা সাধারণত মসলিনের চেয়ে কিছুটা ভারী। এটা শাড়ি হিসেবে ব্যবহার করা হয়। মসলিন ফেব্রিক, এই ফেব্রিকের ইতিহাস কে না জানে, বর্তমানে এই শাড়ি তৈরি করা হয় না। পপলিন ফেব্রিক, এটি মাঝারি ওজনের সুতার তৈরি কাপড়, এটি দিয়ে পোশাক তৈরি করা যায়। শিটিং ফেব্রিক, এটি সাধারণত বিছানা চাদর হিসেবে ব্যবহার করা হয়। টাফেটা ফেব্রিক, এটি খাঁজকাটা একটি মসৃণ কাপড়, এটি দিয়ে সাধারণত মহিলাদের পোশাক তৈরি করে ব্যবহার করা হয়। টিস্যু ফেব্রিক, এটি পাতলা এবং কালারফুল হয়ে থাকে, মহিলাদের শাড়ি তৈরিতে ব্যবহার করা হয়। ভেলভেট ফেব্রিক, এটি মূলত রেশম থেকে তৈরি করা হয়, এটি দিয়ে শীতের কাপড় তৈরি করে পরলে আরামদায়ক হয়। মার্সেলিন ফেব্রিক, এটি মসলিনের চেয়েও সূক্ষ্ম সুতা দ্বারা বুনন করা হয়। 18 শতকের দিকে মার্সেলিন কাপড়গুলো ছাপা হয়েছিল, পোশাক তৈরিতে এটি এখন ব্যবহার করা হচ্ছে। অর্গেন্ডি, এটি পাতলা ও শক্ত হয়, শাড়ির তৈরিতে ব্যবহার করা হচ্ছে। ল্যানো ফেব্রিক, এটি অনন্য বুনন কাঠামোর সাথে ক্রস বয়নকে একত্রিত করে এক অভিনব পোশাক তৈরি করে ব্যবহার করা হয়। আয়ারটেক্স ফেব্রিক, এটি শীত গ্রীষ্মে দুই সিজনে পরা যায়, কারণ এই ফেব্রিক গ্রীষ্মকালে শরীরকে শীতল রাখে এবং শীতকালে শরীরকে গরম রাখে। মাদ্রাজি মসলিন নেট ফেব্রিক, এটি পর্দা সাজানোর কাজে ব্যবহার করা হয়। আইডা ফেব্রিক, এটি জাল প্যাটার্ন দিয়ে তৈরি করা হয়, এখানে সাধারণত ক্রস স্টিচ সেলাই দিয়ে ওয়ালমেট তৈরি করা হয়। এখন আমরা যে মেশিনটি দেখতে পাচ্ছি, এই মেশিনের মাধ্যমে ফেব্রিক ইন্সপেকশন করা হয়, অর্থাৎ এখানে কাপড়টি রেখে এর মধ্যে ডিফেক্টগুলো খুঁজে বের করা হয়। ডিফেক্ট খুঁজে বের করার পরে ফোল্ডিং করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়, এটিকে ফেব্রিক ফোল্ডিং মেশিন বলা হচ্ছে। এখন আমরা ডিফেক্টের যে ক্লাসিফিকেশন রয়েছে সেগুলো একটু দেখে নেই। ইয়ার্ন ডিফেক্ট, আইসোলেটেড ডিফেক্ট, প্যাটার্ন ডিফেক্ট, ওয়েট প্রসেসিং ডিফেক্ট, রেজিং ডিফেক্ট, মিলিং ডিফেক্ট। ইয়ার্ন ডিফেক্টগুলো আমরা দেখিনি। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো বেরে, এগুলো অতিরিক্ত সুতার কারণে এই ধরনের ফল্ট সৃষ্টি হয়, এগুলো নিট ফেব্রিক্সের ফল্ট। নটস, আরেকটি ইয়ার্ন ডিফেক্ট ফল্টের নাম হচ্ছে নট, যখন বুননের সময় সুতা ছিঁড়ে যায় অথবা জট বেঁধে যায়, এই ধরনের ডিফেক্ট সৃষ্টি হয়। কালার্ড ফ্রিলি, বুননের সময় যখন অন্য কোনো রঙের সুতা মিশে যায় তখন এই ধরনের ডিফেক্ট সৃষ্টি হয়। ব্রোকেন ফিলামেন্টস, ইয়ার্ন ভেঙে গিয়ে এই ধরনের ডিফেক্ট তৈরি হচ্ছে।
স্ল্যাব বুননের সময় যে তন্তুগুলোর তুলনামূলক কম পেজ থাকে বা একেবারে পেজ থাকে না তাকে স্ল্যাব বলে। ফ্লট একটি নির্দিষ্ট অঞ্চলে ফেব্রিকগুলোতে ওয়ার্ক এবং ওয়েব সুতার অনুপযুক্ত স্থানান্তরকে ফ্লট বলে। ব্রোকেন এন্ডস বুননের সময় ওয়ার্প ইয়ার্ন ভাঙার ফলে যে ডিফেক্ট দেখা যায় তাকে ব্রোকেন এন্ডস বলে। ব্রোকেন পিক বুননের সময় কোনো স্থানে সুতা যখন বেশি ভরাট হয়ে যায় তখন এই ডিফেক্টকে ব্রোকেন পিক বলা হয়। ডাবল এন্ড যখন দুই বা ততোধিক প্রান্তে বুনন শেষ হয়ে যাওয়ার পরে ওয়ার্প বরাবর একটি থিক বার সৃষ্টি হয় তখন তাকে ডাবল এন্ড বলে। ডাবল পিক কাটারের সমস্যার কারণে এই ধরনের ডিফেক্ট সৃষ্টি হয়। গোআউট যখন বুননের সময় কোনো স্থানের ইয়ার্ন জট পাকিয়ে যায় তখন তাকে গোয়ার্ড বলে। হোল স্কার্ট অর টিয়ার বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, হয়তোবা কাটারের সমস্যার কারণে, না হলে ফেব্রিকের সুতার কারণে এইভাবে হোল কাট ও টিয়ার সমস্যাটি দেখা যায়। ল্যাডার এটি সাধারণত রো ড্রপ স্টিচের কারণে হয়ে থাকে। লেসিং ইন এই ধরনের ডিফেক্ট সাধারণত ফেব্রিকের পাড়ের কাছে হয়ে থাকে, এখানে অতিরিক্ত সুতা বের হয়ে থাকে। লোকাল ডিস্টরশন ওয়ার্প এবং ওয়েব ইয়ার্ন নর্মাল পজিশন থেকে সরে গেলে এই ধরনের ফল্ট দেখা যায়। মিসিং এন্ডস কাপড়ের দৈর্ঘ্য বরাবর একটি ফাঁক সৃষ্টি হলে তাকে মিসিং এন্ডস বলে। মিসিং পিক্স কাপড়ের প্রস্থ বরাবর একটি সুতা না থাকলে এই ধরনের ডিফেক্টকে মিসিং পিক্স বলে। রিড মার্কস ক্ষতিগ্রস্ত ও ত্রুটিযুক্ত সুতার কারণে এই ধরনের ডিফেক্ট দেখা যায়। স্ল্যাক এন্ড এই ধরনের ডিফেক্ট সাধারণত ওভেন ফেব্রিকে বেশি দেখা যায়, নিডল টেনশনের কারণে এই ধরনের সমস্যা দেখা যায়। স্লো অফ ইয়ার্ন পিছলে যাওয়ার কারণে বুননের সময় এ ধরনের সমস্যা দেখা যায়। টেলস আউট পাড়ের দিকে বাড়তি সুতা কাটা না হলে তখন তাকে টেলস আউট বলে। স্ম্যাশ অনেকগুলো ভাঙা সুতা ও ভাসমান সুতার কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, একে স্ম্যাশ বলে। থিক অ্যান্ড থিন প্লেস অর্থাৎ অনেক সময় এক জায়গায় অনেকগুলো সুতা জমে অথবা সরে গিয়ে এই সমস্যা সৃষ্টি করে। যখন জমে যায় তখন থিক প্লেসের সৃষ্টি হয়, আর যখন সুতাগুলো সরে যাচ্ছে তখন থিন প্লেসের সৃষ্টি হয়। টাইট এন্ডস সুতার টেনশন যখন বেশি টাইট হয়ে যায় তখন পাড়ের দিকে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়। এখন আসুন আমরা আইসোলেটেড ডিফেক্টগুলো আলোচনা করি। প্রথমেই দেখতে পাচ্ছেন ফিউজ বল, এটি সাধারণত ভাঙা সুতার কারণে যখন টানের সৃষ্টি হচ্ছে তখন তাকে ফিউজ বল বলছি। কালার ফ্লাই যখন ফেব্রিকের মধ্যে দুই রঙের মিশ্রণ দেখা যায় তখন এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। ন্যাপি সারফেস কোনো স্থানে এই ধরনের আলগা সুতা দেখা গেলে তাকে নেপি সারফেস বলে। অয়েল স্টেইন মেশিনের তেলের অথবা মেশিন থেকে যে মরিচার দাগ পড়ে তাকে অয়েল স্টেইন বলে। আনইভেননেস ইয়ার্ন ইরেগুলারিটির কারণে এই ধরনের ডিফেক্ট সৃষ্টি হয়। এখন আসুন আমরা প্যাটার্ন ডিফেক্টগুলো একটু জেনে নেব। প্রথমেই দেখতে পাচ্ছেন কভার, যখন নির্দিষ্ট লাইনের বাইরে রং ছড়িয়ে পড়ে তখন এই ধরনের ডিফেক্ট সৃষ্টি হয়। ব্রোকেন কালার প্যাটার্ন যখন কোনো স্থানের রং বাহিরে চলে আসে তখন এই ধরনের ডিফেক্টকে ব্রোকেন কালার প্যাটার্নস বলছি। বন্ধুরা, এবার আমরা ওয়েট প্রসেসিং ডিফেক্টগুলো চিনে নেব। কালার ব্লিডিং
অর্থাৎ ডাইং করার সময় কোনো স্থানে রং বেশি পরিমাণে পড়লে এই ডিফেক্টটি সৃষ্টি হয়। ক্রিজ মার্ক, ফেব্রিক শুকানোর সময় কতগুলো লম্বা ভাঁজের সৃষ্টি হয়, তখন এই ধরনের ভাঁজগুলোকে আমরা ক্রিজ মার্ক বলি। ডাই মার্কস, রং মিশ্রণ যদি ঠিক মতো না হয় তখন এই ধরনের ডিফেক্টগুলো সৃষ্টি হয়। ফেব্রিক উইথ ভেরিয়েশন, সঠিকভাবে যদি ফেব্রিকটা শুকানো না হয় ভেজা থাকার কারণে তখন প্রস্থের দিকে সংকুচিত হয়ে যায়, এই সংকোচনের ফলে এই ডিফেক্টটি সৃষ্টি হয়। মিস প্রিন্টিং, অপ্রিন্টিং অর কালার আউট, যখন প্যাটার্ন অনুযায়ী প্রিন্ট না হয় তখন তাকে মিস প্রিন্টিং বলছি। আর অপ্রিন্টিং হচ্ছে সঠিক পজিশনে যদি প্রিন্টটা না পড়ে তখন অপ্রিন্টিং। আর কালার আউট হচ্ছে নির্দিষ্ট রঙের চেয়ে হালকা হলে তখন এটিকে কালার আউট বলে। এখন আসুন আমরা রেজিং ডিফেক্টগুলো একটু জেনে নিব। প্রথমেই দেখতে পাচ্ছেন ব্রোকেন প্যাটার্ন। এখানে শেয়ারিং মেশিনের ব্লেড এবং উপকরণের দূরত্ব যদি সঠিক না হয় তখন এই ধরনের ডিফেক্টের আমরা কি বলছি, ব্রোকেন প্যাটার্ন। মিসিং পাইল থ্রেড, অর্থাৎ মিসিং পাইলের কারণে যে ডিফেক্ট সৃষ্টি হয় তখন তাকে মিসিং পাইল থ্রেড বলে। পাইললেস স্পট, কোনো স্থানের পাইল উঠে গিয়ে এই একটি দাগের সৃষ্টি যদি হয় তখন তাকে পাইললেস স্পট বলে। আনইভেন পাইলস, ম্যানুফ্যাকচারিং প্রসেসের কারণে এই ধরনের ডিফেক্ট সৃষ্টি হয়। এবার আমরা বন্ধুরা মিলিং ডিফেক্টগুলো একটু চিনে নিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন ফিবার মাইগ্রেশন, অর্থাৎ এখানে এক রঙের সুতা অন্য রঙের সুতার মিশ্রণ যদি সঠিকভাবে না হয় তখন এই ডিফেক্টটি সৃষ্টি হয়। মিল রিগিং, কারখানার ফেব্রিক রোলিং করার সময় যে ভাঁজের সৃষ্টি হয় তখন তাকে রিগিং বলছি। কাফিং অ্যান্ড টিয়ারিং, কারখানায় ফেব্রিক ড্যামেজ হয়ে এই ডিফেক্টটি সৃষ্টি করে। আমরা এখন ওভেন ফেব্রিক্সের ডিফেক্টগুলো সম্পর্কে জানবো। আপনারা জেনে রাখবেন যে নিট ফেব্রিক্সের ডিফেক্ট আর ওভেন ফেব্রিক্সের ডিফেক্ট প্রায় সিমিলার, কিছু রয়েছে আর কিছুটা ব্যতিক্রমও রয়েছে। আমরা এখন দেখে নেই। প্রথমে যে ডিফেক্টটি রয়েছে সেটি হচ্ছে ব্যাড অর ডিফেক্টিভ সেলভেজ, অর্থাৎ ব্যাড সেলভেজও হতে পারে, আপনারা আবার ডিফেক্টিভ সেলভেজও লিখতে পারেন। যখন কাপড়ের পাড়ের দিকে খোলা অথবা ড্যামেজ হয় তখন এই ধরনের ডিফেক্টকে ব্যাড সেলভেজ বলছি অথবা ডিফেক্টিভ সেলভেজ বলা হয়। ব্রোকেন এন্ডস অথবা ব্রোকেন ওয়ার্ফ, ওভেন ফেব্রিকের ওয়ার্ফ বা প্রান্তের সুতা যদি ছিঁড়া থাকে তখন তাকে ব্রোকেন এন্ডস অথবা ওয়ার্ফ বলছি। ব্রোকেন পিক্স অর ওয়েফট, এখানে দেখা যাচ্ছে যে ওয়েফটের যে সুতা রয়েছে সেটি যদি ছিঁড়ে যায় তখন আমরা ব্রোকেন পিক্স অথবা ব্রোকেন ওয়েফট বলবো। লুজ ওয়ার্ফ, টেনশন লুজের কারণে যে ডিফেক্ট সৃষ্টি হচ্ছে সেটিকে আমরা লুজ ওয়ার্ফ বলছি। লুজ ওয়েফট, এটি সাধারণত ফিলিং ইয়ার্নের লুজের কারণে হয়ে থাকে। ডাবল এন্ডস, দুটি ইয়ার্ন একত্রে মিলিত হয়ে একটি লাইনের মতো দাগ সৃষ্টি হলে এই ধরনের ডিফেক্টকে আমরা কি বলবো, ডাবল এন্ডস বলবো। টাইট এন্ডস, সুতার টেনশন বেশি টাইট হয়ে পাড়ের দিকে এই সমস্যার সৃষ্টি করে। ফ্লট অফ ওয়ার্ক, এটি বুননজনিত একটি ডিফেক্ট। রং অ্যান্ড কালার, এটি একটি ইয়ার্ন জনিত ডিফেক্ট, অর্থাৎ ইয়ার্নের যদি কোনো সমস্যা থাকে ত্রুটির কারণে তখন এই ধরনের সমস্যা সৃষ্টি হয়, এটিকে আমরা কি বলছি, রং অ্যান্ড কালার। মিসিং পিক, এই সমস্যাটি ইয়ার্ন মিসিংও বলা হয়। ডাবল পিক, বুননের সময় কাটারের সমস্যার কারণে এই ধরনের একটি ডিফেক্ট সৃষ্টি হয়, এটিকে কি বলছি আমরা, ডাবল পিক। ওয়েফট বার, এটি বুননজনিত একটি সমস্যা আর ওয়েফট বরাবরই হয়ে থাকে। বল, বুননজনিত একটি সমস্যা আর এই ডিফেক্টটি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে বলের মতো।
হোল স্কার্ট অর টিয়ার, বিভিন্ন কারণে এই সমস্যাটি হয়ে থাকে। অয়েল স্টেন, মেশিনের তেলের দাগ বা মরিচার দাগ। টেলস আউট, পাড়ের দিকে দেখেন লম্বা লম্বা সুতা বের হয়ে আছে। এই যে সুতাগুলো বের হয়েছে এগুলো কাটার কথা ছিল, কাটা হয়নি, সুতরাং এটি একটি ডিফেক্ট, এটিকে আমরা টেলস আউট বলছি। টেম্পল মার্ক, কোনো স্থানের ফেব্রিক উঁচু হয়ে এই ডিফেক্টটি সৃষ্টি করে। রিড মার্ক, এটি একটি বুননজনিত সমস্যা। স্লাব, বুননের সময় কম পেস বা একেবারে পেস না পড়লে এই ডিফেক্টটি তৈরি হয়। থিক অ্যান্ড থিন প্লেস, অনেক সময় কাপড়ের বুননের সময় সুতা সরে গিয়ে বা জমে গিয়ে এই ধরনের সমস্যা সৃষ্টি করে। হরিজন্টাল লাইন্স, এই ধরনের সমস্যাটি ইরেগুলার লাইনের কারণে হয়ে থাকে। শেড ভেরিয়েশন, রঙের তারতম্য, অর্থাৎ এটি একটি মেজর ডিফেক্ট। ডার্ট অ্যান্ড স্টেইন, ময়লা অথবা মরিচার দাগ পড়লে এই ধরনের স্পটকে আমরা কি বলছি? ডার্ট অ্যান্ড স্টেইন। ডাই মার্ক, ডাইং এর সময় কোনো দাগ পড়লে সেটিকে আমরা বলছি ডাই মার্ক। ড্রপ স্টিচ, এটি স্লাব অথবা নটও বলা হচ্ছে। মিসপ্রিন্টিং, অপ্রিন্টিং অর কালার আউট, এগুলো সবগুলোই হলো প্রিন্টিং মিস্টেক। ক্রিজ মার্ক, ভাঁজের দাগ। বেড়ে, কোনো স্থানে ডার্ক অথবা লাইট বার যদি দেখা যায় তখন এই ধরনের সমস্যাকে আমরা কি বলছি? বেড় বলছি। নেপস অথবা নটস, সুতা জট পাকিয়ে এ ধরনের সমস্যার সৃষ্টি করে। অ্যাব্রেশন মার্ক, ফ্রিকশন বা রাবিং এর কারণে ফেব্রিকের কোনো স্থানে রং যদি চলে যায় বা হালকা হয়ে যায় তখন তাকে অ্যাব্রেশন মার্কস বলছি। স্প্লিসিং, এটি একটি ওয়েভিং মিস্টেক, আপনার মাঝে দেখতে পাচ্ছেন ওয়েভিং মিস্টেকটি। স্ন্যাক, কোনো স্থানে সুতার টান খেয়ে এই ডিফেক্টটি সৃষ্টি করে, অনেক সময় রিং এর মতো হয়ে থাকে কোনো কোনো জায়গায় ফেব্রিক্সের মাঝে, তখন এই ধরনের ডিফেক্টকে আমরা কি বলবো? স্ন্যাক বলবো। বোয়িং বা স্কুইং, অর্থাৎ এই ধরনের ডিফেক্টে আমরা সচরাচর পাড়ের দিকে দেখতে পাই, পাড়ের দেখেন বাঁকা হয়ে গেছে অথবা সাইড বরাবর স্ট্রেট নেই, সেই জন্য এই ডিফেক্টটি সৃষ্টি হয়। এই ধরনের ডিফেক্টকে আমরা বলছি বোয়িং বা স্কুইং। নিডেল লাইন, এটি নিডেল জনিত একটি সমস্যা, নিডেলের কারণে মাঝ বরাবর এরকম একটি নিডেলের দাগ পড়ে, সেই দাগটিকে আমরা কি বলছি? নিডেল লাইন। কর্স পিক, এটি একটি বুননজনিত সমস্যা। বন্ধুরা, আমরা নিশ্চয়ই ফেব্রিকের নাম ও এর ডিফেক্টগুলো চিনতে অসুবিধা হচ্ছে না বা হবেও না। আর পরবর্তী ক্লাসে আমরা যে বিষয় সম্পর্কে জানতে পারবো সেটি হচ্ছে গার্মেন্টসের বিভিন্ন সেকশনের কাজ সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ কোন সেকশনে কি কাজ করে সেটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। আমি আমার ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা নিয়মিত বাসায় থেকে আমার ক্লাসগুলো অনুশীলন করবেন, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।